2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। যে কোনো কর্তব্য পালনে ভুল ভ্রান্তি হতে পারে, বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা কথা আমি বলতে পারি, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। The emergency was declared in January 2007. এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো, মার্শাল তো ওই দিনই দিয়ে দিতে পারতাম। আমি আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারতে, থাকতে দূরের কথা মানুষ। মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে। আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন, তখন হয়তো এসে বসতেন। সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম। আমি সত্যি বলি, এটা পারতাম, আমরা করবার সে সুযোগ আমাদের ছিল। হঠাৎ করে দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দুর্দান্ত প্রতাপে দেশ চালিয়েছেন 2 বছর। তার আমলে গ্রেপ্তার হন দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। 2 দলের প্রভাবশালী নেতাদের একে একে কারাগারে রেখে ক্ষান্ত হয়নি সেই সময়কার সরকার। সেই দিনগুলোর কথা ভেবে এখনো শিউরে ওঠেন রাজনীতিবিদরা। 1/11 সেই নায়ক ফখরুদ্দিন আহমেদ এখন কোথায় আছেন, কেমন আছেন সেটা জানার আগ্রহ সবার। 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ। দীর্ঘ 12 বছর ধরে তিনি বিদেশে রয়েছেন। এর মধ্যে একবারও দেশে আসেননি। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। এর আগে তাকে অবশ্য ভারতের কলকাতায় দেখা গেছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় তিনি দেশেই ছিলেন। 1/11 কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি জিরার জন্য তলব করছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই ফখরুদ্দিন সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোমেকে 2টি বাড়ির মালিক। একটি বাড়িতে এখন তিনি ও তার স্ত্রী নীনা আহমেদ থাকছেন, সেখানেই অবসর জীবনযাপন করছেন। অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার। বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনও তিনি পেনশন ভোগ করছেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করছেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে, মাঝে মধ্যে সেখানকার সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিন আহমেদকে দেখা যায়, তবে সেটা খুবই কম। কিছুদিন আগে তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। কিছুদিন আগেও ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবিরের ছেলের জানাজায় ফখরুদ্দিনকে অংশ নিতে দেখেছেন স্থানীয় সাংবাদিকেরা। অবশ্য সেখানে বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করলে জানাজা শেষে দ্রুত তিনি এলাকা ছেড়ে চলে যান। তাছাড়া বন্ধুবান্ধব ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফখরুদ্দিনকে প্রায়ই দেখা যায়। বিশেষ করে গত বছর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশিদের আয়োজিত একটি বইমেলায় তাকে দেখা গেছে। ফখরুদ্দিনের অর্থনীতিবিদ ছেলে কর্পোরেট অফিসে চাকরি করেন বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে। কয়েক বছর আগে তার আরেক ছেলে আত্মহত্যা করেছেন। কে এই ফখরুদ্দিন আহমেদ? 1940 সালের 1 মে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ঢিপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন ফখরুদ্দিন আহমেদ। তার বাবার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফখরুদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ে 1960 সালে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর উভয়টিতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষাজীবন সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতাও করেন। এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্ম কমিশনে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর 1978 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কর্ম কমিশনে চাকরি করেন। সে বছরই ফখরুদ্দিন আহমেদ বিশ্ব ব্যাংকে যোগ দেন। 2001 সালের 19 নভেম্বর বিশ্ব ব্যাংকে তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। 2005 সালের 30 এপ্রিল গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। ইয়াজউদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৈজোটের বিপরীতমুখী অবস্থানের কারণে তারা স্ব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকলে দেশ সম্ভাব্য বিপর্যয়ের মুখে পতিত হবে। বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা অত্যাবশ্যক হয়ে পড়েছে। একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়।
সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। জানা গেছে গভীর রাতে ফখরুদ্দিনকে ফোন করে ঘুম থেকে জাগানো হয়। প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চান। আধা ঘন্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান তিনি। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতোপূর্বেই রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। তিনি 2 বছর কেয়ারটেকার ছিলেন। ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন। সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করেন। সেই সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। 77 কে ধরা হয়েছে, and many of them have fled the country and having an excellent life abroad, driving the best possible car, owning a beautiful house, and they are 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘটিত রাজনৈতিক পরিবর্তন 1-11 নামে প্রচার লাভ করে। সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ। তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ। মহামান্য রাষ্ট্রপতি যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে হেড করছিলেন, ওনার আদেশেই আমরা ইন এইড অফ সিভিল পাওয়ারে আসি। তারপরে দেশে পলিটিক্যাল প্রবলেম শুরু হয়। তারপরে 1/11-এ মহামান্য রাষ্ট্রপতি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। ওর সাথে সাথে আমরা ইন এইড অফ সিভিল পাওয়ার অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম এবং আমাদেরকে নতুন কিছু দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্ব আমরা পালন করি, যেমন সন্ত্রাস দমন, ইলিগাল ওয়েপন্স কালেক্ট করা, ড্রাগস ট্রাফিকিং বন্ধ করা, বিভিন্ন রকম আমাদের দায়িত্ব দেওয়া হয়, সেগুলো আমরা পালন করতে থাকি। কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবে। কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে -2 ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরুর অভিযোগ ওঠে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারির 6 মাসের মধ্যে 2007 সালের 16 জুলাই ভোর রাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় 3রা সেপ্টেম্বর। আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের ওপর চাপও বাড়ছিল। আগামী 12 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে, যা নভেম্বর পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই প্রেক্ষাপটে আমি ঘোষণা করছি, আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আগামীকাল থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধিনিষেধ তুলে নেবে। অর্থাৎ 2008 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধপরিকর। অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন, তখন হয়তো এরশাদ সাহেব বসতেন। সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম। আমি সত্যি বলি, এটা পারতাম, আমরা করবার সে সুযোগ আমাদের ছিল। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই দেখেছেন ডক্টর মোহাম্মদ ফখরুল আহমেদ সাহেব আমাদের দেশে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন 2 নেত্রীকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং তার শাসনামলে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন ঘটেছে। তারপরেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জয়লাভ করে ক্ষমতায় আসন গ্রহণ করেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখাতে চাচ্ছিলাম যে আসলেই ফখরুল আহমেদ সাহেব আমাদের সাথে কি করেছেন। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।